তারা খুব কাছ থেকে মানুষের জটলা এবং মানুষের ভিড়কে লক্ষ্য করে টার্গেট করে সেখানে তো অনবরত তারা গুলি ছুড়েছে। এটা আমার নিজের চোখে দেখা। আসলে 5ই মে কি হয়েছিল শাপলা চত্বরে, আসলে কি হয়েছিল? 5ই মের প্রত্যক্ষদর্শী আমি। জি। 5ই মে আমরা দিনের বেলায় গাবতলী পয়েন্টে ছিলাম। এরপরে সেখান থেকে দুপুর 2টোর দিকে আমরা রওনা করে আমরা শাপলা চত্বরে আসি এবং সেই থেকে আমি শাপলা চত্বরে পরদিন একেবারে সারা রাত এবং ভোর 4টা কি 4:30 পর্যন্ত আমি শাপলা চত্বরেই ছিলাম। মানে যেদিন অপারেশন 5ই মে দিবাগত রাতের বেলায় যখন আমাদের সেখানে সমাবেশ হওয়ার পর রাত্রিবেলায় আমরা সেখানে অবস্থান নিলাম। তো রাত্রে শুরুর দিকে তো মানুষের সংখ্যা অনেক ছিল, রাত গড়ানোর পাশাপাশি সাথে সাথে মানুষের সংখ্যা কমেছে অনেক। বিশেষ করে যারা ঢাকা এবং ঢাকার আশপাশের লোকজন তারা সারাদিনের ক্লান্ত ছিল, তারা সকলে একটু বিশ্রাম নিয়ে পরের দিন আবার আসার একটা প্রস্তুতি নিয়ে অনেক মানুষ যার বাড়িতে গিয়েছিল। মূলত এখানে ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত এলাকা থেকে আসা লোকগুলোই তারা অবস্থান করেছিল শেষ পর্যন্ত। মানে অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে ঢাকা মহানগরের লোকজনের চাইতে বিভিন্ন দূর দূরান্তের লোকজন যাদের থাকার আসলে ওইরকম জায়গা ছিল না বা পরবর্তী আগামীকালকের কর্মসূচিতে অংশ নেবেন, এই জাতীয় লোকগুলোই এখানে ঘুমোচ্ছিলেন বা বিশ্রাম নিচ্ছিলেন। তো রাত 3টার দিকে যখন রাত 3টার আগেই ধীরে ধীরে সকল রাস্তার যে লাইটগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হলো, একটা অন্ধকার ভুতুড়ে পরিবেশ সেখানে তৈরি করা হলো। আর 3 দিক থেকে সাজোয়া যান সহ পুলিশ, র্যাব এবং বিজিবি 3 স্তরে তারা এরকম মার্চ করে শাপলা চত্বরের দিকে অগ্রসর হলো। অনেকেই তখনও ঘুমিয়েছিল, কেউ কেউ হয়তো নামাজ পড়তেছিল, কেউ কেউ বসে কোরআন তেলাওয়াত বা তাসবিহ যাপন করতেছিল। ঠিক এই সময়ে আমি অল্প সময়ের বিশ্রামের জন্য একটু গা এলিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী যে সেখানে মতিঝিল এই শাপলা চত্বর থেকে একটু এটা হলো উত্তর দিকে একটা পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্প লাগোয়া একটা ভবনের একটা অফিসে আমি কিছু সময়ের জন্য সেখানে এই প্রয়োজন সারতে গিয়েছিলাম। ঠিক ওই সময়টাই অপারেশনটা শুরু হয়। তো সেখান থেকে খুব কাছ থেকে আমরা অপারেশনের ধরনটা আমার প্রত্যক্ষ করার সুযোগ সেদিন হয়েছে। যে মানুষ তো যারা যেদিকে দিক বিদিক এই ঘুমন্ত মানুষের উপর যখন এই বিকট শব্দে ভয়ঙ্কর আকারে যখন এই আক্রমণটা হামলাটা শুরু হয়, তখন ঘুম থেকে উঠে মানুষ অনেকটা অপ্রস্তুত অবস্থায় যে যেদিকে পেরেছে দিক বিদিক জ্ঞান শূন্য তারা ছুটতে আরম্ভ করেছে। তো অনেক মানুষ এমন দিকে গিয়েছে যেখানে আসলে কোনো এক্সিট ছিল না। যেমন অনেকে পেট্রোল পাম্পের দিকে ছুটেছে, পেট্রোল পাম্পে ঢুকে বের হওয়ার কোনো রাস্তা নেই। অনেকে সোনালী ব্যাংকের ভবনে ঢুকে পড়েছে, ওখান দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই। আরামবাগ তো না, এই যে এখান দিয়ে যে এই যে ক্লাব পাড়ার যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে অনেকে ঢুকেছে। রাস্তাটা শুরু হওয়ার কারণে ওখান দিয়েও রাস্তাটা বন্ধ ছিল, কারণ এখান দিয়ে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। এখানে পুলিশ এবং বিপুল সংখ্যক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা খুব কাছ থেকে মানুষের জটলা এবং মানুষের ভিড়কে লক্ষ্য করে টার্গেট করে সেখানে তো অনবরত তারা গুলি ছুড়েছে। এটা আমার নিজের চোখে দেখা। টিয়ার শেল ছুড়েছে মনে করেন 15-20 গজ দূর থেকে, এবং সেই টিয়ার শেল কারো বুকে, কারো পিঠে, কারো মাথায় বিদ্ধ হচ্ছে, আঘাত হানছে। তো টিয়ার শেলটাও কিন্তু খুব ক্ষিপ্র গতিতে বন্দুক থেকে বের হয়ে আসে অনেক দূরে যাওয়ার জন্য। কাজে সেই টিয়ার শেল যদি কারো মাথায়, কারো বুকে আঘাত করে, তাহলে সেটা একটা ভয়ঙ্কর হতাহতের কারণ ঘটার কথা। তো এইভাবে সেখানে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা ব্যাপী এই ম্যাচাকার এবং এই অভিযান পরিচালিত হলো। ইতিমধ্যে অধিকাংশ মানুষ তারা কমলাপুরের ওদিকে চলে যেতে সক্ষম হয়েছে। বাকি সোনালী ব্যাংকের দিকে, তারপর ওই যে ক্লাব পাড়ার দিকে, অথবা ছোট ছোট পথে যারা আটকা পড়েছিল, এবং সেখানে মানুষ হুড়োহুড়িতে অনেকে পদপিষ্ট হয়েছে। আর এইভাবে বুলেটের আঘাত, টিয়ার শেলের আঘাত, উপর্যুপরি মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপের কারণে একটা দমবন্ধ পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। ভয়াবহ এক পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি যেটাকে বলা যায়, সেই পরিস্থিতি চলেছিল, এবং সেখানে এই পরিস্থিতিতে অনেক মানুষ হতাহত হয়েছে। আসলে এত বড় সমাবেশ বাংলাদেশের ইতিহাসে মনে হয় না যে এইভাবে উঠিয়ে দেওয়ার নজির ইতিপূর্বে ছিল, এটাই মনে হয় প্রথম। তো এর পরবর্তীতে কি হলো? এর পরবর্তীতে তো রাতের বেলায় যখন অভিযান থামলো, তখন তারা ওখান থেকে অবশিষ্ট মানুষ যারা আটকে পড়া ছিল তাদেরকে সরে যাওয়ার সুযোগ দিয়েছে।
তবে সেই সরে যাওয়ার সুযোগটাও খুব সম্মানজনক ছিল না। তাদেরকে যাওয়ার সময় তাদেরকে আঘাত করেছে, লাঠি দিয়ে লাঠিপেটা করেছে, অনেক আলেম ওলামা ছাত্রদেরকে কান ধরে উঠবস করিয়েছে, নির্মম রসিকতা করেছে, পরিহাস করেছে এবং অকথ্য ভাষায়, যেটা ছিল আরও বড় অবর্ণনীয় যে দুঃখটা, সেটা এইভাবে আমাদেরকে আঘাত করলো, হামলা করলো, মারলো, খুন করলো। এরপর অকথ্য ভাষায়, যে এমন ভাষা যেটা সাধারণ মানুষ, একজন মানুষ আরেকজনকে ব্যবহার এটা তো করতে হলো পারে। যখন ওনারা বিক্ষোভ মানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা যখন চলে যায়, নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে, গন্তব্যে চলে যাওয়ার পথে রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে ওখানেই হাট, যখন আমরা আমিও তো সেখান থেকে সরেছি, শাপলা চত্বর থেকে যাওয়ার সময়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখের ভাষা ছিল অত্যন্ত কঠোর, খুবই অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এরপরে আরও মর্মান্তিক বিষয় ছিল, মানুষগুলো যখন শাপলা চত্বর থেকে পায়ে হেঁটে ঢাকার বিভিন্ন দিকে গিয়েছে, বিভিন্ন জায়গায় সারা ঢাকা জুড়ে রাস্তার মোড়ে মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পান্ডারা সেখানে তারা মহড়া দিয়ে সেখানে যাকেই চিহ্নিত করতে পেরেছে যে শাপলা চত্বরে এসেছিল, তার উপর সেখানে আবার তারা অতিরিক্ত আক্রমণ করেছে, আহত করেছে, মারপিট করেছে, মারাত্মকভাবে অনেকে জখম করেছে। এরপরে ঢাকায় নেই শুধু, এটা ছড়িয়ে পড়লো সারা দেশে। সারা দেশ থেকে যারা এসেছিল তারা বাস যোগে, ট্রেন যোগে যখন তাদের নিজের এলাকায় পৌঁছেছে, বাস স্ট্যান্ডগুলোতে, ট্রেন স্টেশনগুলোতে আওয়ামী লীগের একটা সশস্ত্র তারা প্রহরা বসিয়ে হেফাজতের কর্মীদেরকে সেখানেও তারা মানে আঘাত করেছে, মারপিট করেছে। সারা দেশ জুড়ে তারা হেফাজতের মানে তারা যখন নিজ নিজ জেলায় বা বাড়িতে যাচ্ছিল, অর্থাৎ বাস স্টপ অথবা রেল স্টেশন, এই জায়গাতেও তারা হামলার শিকার হয়েছে এবং সবটাই স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা লাঠি সোটা নিয়ে সেখানে অবস্থান নিয়েছে, আর হেফাজতের একজন দুজন করে করে মানুষ ওখানে অতিক্রম করেছে। তাদেরকে আচ্ছা মতো যতটুকু সম্ভব মারপিট তারা করে আহত, ক্ষত বিক্ষত অবস্থায় এক একজন তার ঘরে ফিরতে হয়েছে। নির্মম, হৃদয় বিদারক ছিল সেই দৃশ্যগুলো। আর এরপরে গ্রেফতার শুরু হলো কখন? এরপরে গ্রেফতার তো 13 সালে খুব ব্যাপকভাবে করা হয়নি। তারা যখন চলে গেল, তো এরপরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী ওনাকে তারা যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে, উনি ঢাকায় অবস্থান করছিলেন, ওনাকে হাটহাজারি পাঠিয়ে দিয়ে তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ওনাকে অ্যারেস্ট করলেন। ওনার সহ অন্যান্য আরও কিছু লোক অ্যারেস্ট হলেন এবং আমিও কয়েকদিন পরে একটি মামলা হাজিরা দিতে খুলনায় গিয়ে আমিও অ্যারেস্ট এবং গ্রেফতার হলাম। এইভাবে চললো আমাদের উপর গ্রেফতার অভিযান। আচ্ছা, অর্থাৎ একে তো হলো হত্যাকাণ্ড, দলীয় কর্মীদের দ্বারা হামলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দ্বারা হামলা এবং মামলা, অর্থাৎ সর্বতোভাবে হেফাজতকে নিষ্পেষণ করার চেষ্টা করা হয়েছে। এটাকে আপনি মানে খুব সংক্ষিপ্তভাবে কিভাবে বলবো, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কি হেফাজতকে করা হয়েছে? হ্যাঁ, শুধু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেই ক্ষান্ত হয়নি তারা, রাষ্ট্রের সকল যন্ত্রগুলো ব্যবহার করেছে। বিজিবি, র্যাব এবং পুলিশকে দিয়ে সর্বোচ্চ বল প্রয়োগ তারা করেছে। এতেও মনে হলো যে তাদের তুষ্টি হয়নি। এরপরে উপর্যুপরি আবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে মাস্তান বাহিনী সারা দেশে, তারা সশরীরে প্রত্যক্ষভাবে হেফাজতের নেতাকর্মীদেরকে আঘাত করেছে। আরও এর চেয়েও মর্মান্তিক বিষয় হলো হাসপাতালে হেফাজতের যে সকল আহত কর্মীরা তারা চিকিৎসা নেওয়ার জন্য সেখানে ছুটে গিয়েছে, সেইখানে হাসপাতালগুলোতে তল্লাশি চালিয়ে হেফাজতের নেতাকর্মী আহত অবস্থায় যে সকল হাসপাতালে পেয়েছে সেখানেও তাদেরকে আঘাত করে সেখান থেকে হাসপাতাল থেকে যেন তারা চিকিৎসা নিতে না পারে সেই ব্যবস্থাও করেছে। অর্থাৎ একজন মানুষ আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, তার জীবন নিয়ে যেখানে শঙ্কা, সেখানেও সে নিরাপত্তা বোধ করছিল না কোনো একটি হাসপাতালে গিয়েও সেখান থেকে সে চিকিৎসা পাবে। হাসপাতালের ডাক্তাররাও হেফাজতের কোনো আহত রোগীকে চিকিৎসা দিতে তারা মানে আতঙ্কগ্রস্ত ছিল। এই জন্য অধিকাংশ হাসপাতাল হেফাজতের রোগীদেরকে তখন অ্যাকসেপ্ট করে নাই এবং তাদেরকে চিকিৎসাও দেয়নি। 2013 সালের 5ই মের ঘটনাটা, 2021 সালের ভারতের প্রধানমন্ত্রী উনি আগমনের প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভে অনেকে শাহাদত বরণ করেছেন। এছাড়াও বিভিন্ন সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। তো 2013 সালের 5 মে এবং সেই হিসাব অনুযায়ী হেফাজতে ইসলাম কোনো শহীদদের কোনো তালিকা করেছে কিনা? হেফাজতে ইসলামের শহীদদের একটা তালিকা আছে, সেই 2013 সালেই প্রণীত হেফাজত প্রণীত একটা তালিকা আছে, তবে এই তালিকাটা পূর্ণাঙ্গ না। জি,
এই তালিকার বাইরেও আরও কিছু শহীদ রয়েছেন। জি মূলত তালিকাটা পূর্ণাঙ্গ করতে না পারার কারণ হলো যে সেই সময়ে সরকারিভাবে যে দমন পীড়ন, জি এটা অনেকের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা এমন রয়েছে যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই শহীদের পরিবারকে বাধ্য করেছে হেফাজত নেতৃবৃন্দ এবং হেফাজতের বিরুদ্ধে মামলা দায়ের করতে। আচ্ছা তো দেখা গিয়েছে যে অনেকেই ভিকটিম যারা এবং নিহত শহীদ ব্যক্তির ভিকটিমের আপনজন যারা মামলা করবে, তারা এই কারণে যে তাদেরকে মিথ্যা মামলা করতে হচ্ছে এবং নিজেদের বিরুদ্ধে নিজেদের মামলা করতে হচ্ছে, এই ভয়ে তারা পালিয়ে বেরিয়েছে। জি এবং তারা একটা আতঙ্কে ছিল যেন তাদের কেউ শহীদ হয়েছে, এই তথ্যটা প্রকাশ পেলে এটাও তাদের জন্য একটা নতুন জুলুম এবং নির্যাতনের একটা ব্যবস্থা হয়ে যেত। এই জন্য অনেকে নিজেদের শহীদদের পরিচয়কে লুকিয়ে রেখেছে যাতে মানুষ জানতে না পারে, প্রশাসন যেন জানতে না পারে, যেন তারা কোনোভাবে শহীদের লাশ নিয়ে কোথাও দাফন করে দিয়েছে এবং তারা নিজেদেরকে পরিচয় দেয়নি, শহীদের পরিচয় প্রকাশ করেনি। এরকম একটি ভয়াবহ আসলে জুলুম এবং নির্যাতনের ব্যবস্থা ছিল। এই জন্য সেইভাবে বেশ কিছু মানুষ এমন শহীদ হয়েছেন যাদের তথ্য তখন পাওয়া যায়নি। কাজে সেই হিসাবে মনে করি যে এখনও আবার আমাদের উদ্যোগ চলছে যে এখন যেহেতু মানুষের সেই আতঙ্ক, সেই ভয়ের কারণটা নেই, আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এরকম মানুষকে আমরা বলেছি যে এরকম কোনো তথ্য যদি কারো কাছে থাকে তাহলে সেই জন্য হেফাজতকে অবহিত করে এবং এর মাধ্যমে হেফাজতে ইসলাম একটি অন্তত পরিপূর্ণ নির্ভুল পূর্ণাঙ্গ না হলেও যতটা সম্ভব একটা তালিকা প্রচেষ্টার কাছাকাছি একটা